ইয়াকুজা শুধু একটা নাম না, তাই না? নামটা শুনলেই কেমন যেন জাপানের আন্ডারওয়ার্ল্ডের একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। মানে ক্ষমতার রহস্য আর হারিয়ে যাওয়া একটা যুগ। তো চলুন আজ আমরা তাদের সেই উত্থান আর পতনের গল্পটাতেই একটু গভীরভাবে নজর দিই। তো আসল প্রশ্নটা কি? এই ইয়াকুজারা আসলে কারা? তারা কি সত্যি আধুনিক যুগের সামুরাই, যেমনটা আমরা সিনেমা বা ভিডিও গেমে দেখি, নাকি নাকি তারা এখন শুধু একটা ফিকে হয়ে আসা কিংবদন্তি? চলুন খুঁজে বের করা যাক তাদের আসল পরিচয়টা। ছায়ার সংবিধান, আন্ডারওয়ার্ল্ডে নিজেদের পরিচয় তৈরি। আচ্ছা, তাদের এই যে এত রহস্যময় একটা ইমেজ, এর পেছনে কি ছিল? এর মূলে ছিল কিন্তু কিছু খুবই গভীর এবং প্রতীকী ঐতিহ্য। এর মধ্যে প্রথমেই আসে ইরেজুমি, মানে জীবন্ত দলিল। এই যে ট্যাটুগুলো দেখছেন, এগুলো কিন্তু নিছক কোনো শিল্পকর্ম না। এগুলো ছিল আজীবন প্রতিশ্রুতির বলা যেতে পারে একটা কষ্টকর প্রমাণ। ভাবুন একবার, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন ধরে এই বেদনাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো। চামড়ার ওপর ফুটিয়ে তোলাই প্রত্যেকটা নকশা ছিল তাদের আনুগত্য আর বিশ্বাসের এক জীবন্ত দলিল। এরপর আসছে ইউবিৎসুমে, অনুশোচনার এক ভয়ঙ্কর রীতি। এটা ছিল আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা। ব্যাপারটা শুধু ভুলের শাস্তি ছিল না, একদমই না। এটা ছিল নিজের গোষ্ঠীর প্রতি প্রশ্নাতীত সমর্পণের এক কথায় বলতে গেলে শিউরে ওঠার মতো প্রতীকী অঙ্গীকার। এই প্রথাটা পালনের পদ্ধতিটাও ছিল খুব গম্ভীর। শারীরিক কষ্টের চেয়েও এর প্রতীকী তাৎপর্যটাই ছিল আসল। পুরো ব্যাপারটা ছিল একটা নীরব স্বীকারোক্তির মতো, যা যেন বলছে, আমি আমার ভুল স্বীকার করছি আর আমার আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তো এই গেল তাদের ঐতিহ্য আর রীতিনীতির কথা। কিন্তু এই সব কিছুর আড়ালেই লুকিয়েছিল এক নির্মম বাস্তবতা। আর সেই বাস্তবতার ওপর ভর করে কিন্তু ইয়াকুজারা তাদের বিশাল অপরাধের সাম্রাজ্যটা গড়ে তুলেছিল। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন পুরো জাপান বিপর্যস্ত, আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে, ঠিক সেই শূন্যস্থানটা পূরণ করতে এগিয়ে আসে ইয়াকুজা। চাঁদাবাজি, অবৈধ জুয়া, মানব পাচার, মাদক ব্যবসা, কি ছিল না! এই সব কিছুর মাধ্যমে তারা আক্ষরিক অর্থেই একটা সমান্তরাল অর্থনীতি দাঁড় করিয়ে ফেলেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ইয়াকুজার ভূমিকাটা সবসময় কিন্তু একতরফা ছিল না। এমন একটা সমাজ যেখানে আইন খুব ধীর বা অকার্যকর, সেখানে তারা কখনো কখনো ন্যায় বিচার আর সুরক্ষার একটা বিকল্প ব্যবস্থা হয়ে উঠেছিল। আর এর ফলে কিন্তু সাধারণ হতাশ মানুষের কাছে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতাও তৈরি হয়ে গিয়েছিল। আর সময়ের সাথে সাথে ইয়াকুজারা কিন্তু শুধু রাস্তার অপরাধে আটকে থাকেনি। তারা পৌঁছে গিয়েছিল সোজা কর্পোরেট বোর্ডরুমে। সোকাইয়া নামের এক অত্যাধুনিক ব্ল্যাকমেলিং কৌশলের মাধ্যমে তারা বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করত। ভাবা যায়? এর ফল কি হয়েছিল? 2011 সাল নাগাদ তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় $50 বিলিয়ন। মানে এই অঙ্কটা জাপানের বড় বড় কর্পোরেশনগুলোর সাথে রীতিমতো পাল্লা দেওয়ার মতো। বুঝতেই পারছেন, ক্ষমতার শীর্ষে তারা শুধু একটা অপরাধী গোষ্ঠী ছিল না, তারা হয়ে উঠেছিল এক বিরাট অর্থনৈতিক শক্তি। এক সাম্রাজ্যের পতন, অনিবার্য পতন। কিন্তু আমরা সবাই জানি, কোনো সাম্রাজ্যই তো আর চিরস্থায়ী হয় না। এক সময় যাদেরকে অপ্রতিরোধ্য মনে হতো, সেই ইয়াকুজাদের ক্ষমতার কাঠামো আধুনিক জাপানের আইন আর সমাজের চাপে একটু একটু করে ভাঙতে শুরু করে। এই পতনটা ঘটেছিল মূলত দুটো দিক থেকে। একদিকে সরকার একের পর এক কঠোর আইন এনে তাদের অর্থনৈতিক আর সামাজিক ভিত্তিটায় নাড়িয়ে দেয়। আর অন্যদিকে জাপানের সবচেয়ে বড় গোষ্ঠী ইয়ামাগুচি গুমির ভেতরেই শুরু হয়ে যায় গৃহযুদ্ধ, যা তাদের ভেতর থেকেই পুরোপুরি দুর্বল করে দেয়। আর এর ফলাফলটা ছিল এক কথায় অভাবনীয়। ভাবুন, 60-এর দশকে যেখানে তাদের সদস্য সংখ্যা ছিল প্রায় 1,84,000, সেখানে আজ তা 20,000-এর নিচে এসে ঠেকেছে। এই সংখ্যাগুলোই আসলে তাদের পতনের পুরো গল্পটা বলে দেয়। নতুন আইনগুলো ইয়াকুজার সদস্যদেরকে আক্ষরিক অর্থে সমাজ থেকে একঘরে করে দিয়েছে। মানে তারা এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না, বাড়ি ভাড়া নিতে পারে না, এমনকি একটা সাধারণ চাকরিও পায় না। আর এই যে সামাজিক বিচ্ছিন্নতা, এটাই নতুন প্রজন্মের কাছে এই জীবনটাকে পুরোপুরি আকর্ষণহীন করে তুলেছে। তাহলে ইয়াকুজার এই শেষ অধ্যায়ে এসে
কিংবদন্তি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় দাঁড়িয়েছে? একসময় সেই প্রতাপশালী ইয়াকুজার গল্পের সাথে আজকের বাস্তবতার মিল কতটা? দেখুন, একদিকে রয়েছে আধুনিক সামুরাইয়ের সেই রোম্যান্টিক ধারণাটা, ক্ষমতা, সমান, সিনেমার হিরো। আর অন্যদিকে রয়েছে আজকের কঠিন বাস্তবতা, যেখানে বয়স্ক সদস্যরা ছোটখাটো ফোন স্ক্যাম করে দিন কাটাচ্ছে, আর নতুন প্রজন্মের কাছে তারা প্রায় গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক। আসলে তারা এখন অনেকটা ভূতের মতো হয়ে গেছে। বাস্তবতার শেষ প্রান্তে কোনো মতে টিকে থাকা অতীতের এক ধ্বংসাবশেষ। অদ্ভুত ব্যাপার হলো তাদের প্রভাব এখন বাস্তবতার চেয়ে সিনেমা বা ভিডিও গেমের কাল্পনিক জগতেই অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন এত বড় একটা ছায়া মিলিয়ে যায়, তখন সেই শূন্যস্থানটা পূরণ করতে কিসের উত্থান ঘটে? জাপানের আন্ডারওয়ার্ল্ডে এখন কোন নতুন শক্তি তাদের জায়গাটা করে নেবে? ভাবনার বিষয়, তাই না?